বাসর রাতে অত্র নিজের রুমে ঢুকতেই দেখলো তার বিয়ে করা বউ আভা শাড়ি ফেলে ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। বাসর ঘরে ঢুকে এরকম একটা দৃশ্য দেখতে অত্র তার জন্য মোটেই প্রস্তুত ছিল না। না চাইতেও অত্রের চোখ চলে যায় আবার পেটের বাম পাশে থাকা অসম্ভব সুন্দর তিলটার দিকে। তার চোখ আটকে যায় সেখানে। ফর্সা পেটের উপর কালো তিলটা চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে। ধীরে ধীরে সে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ করে হুঁশ ফিরে আসায় অত্র কোনো মতো নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, এই মেয়ে, তোমার কি লজ্জা নেই? আভা পিছন ফিরে অত্রকে দেখে বিশাল বিশাল বড় একটা শক খায়। ও দরজা লক করতে ভুলে গিয়েছে। আভা তাড়াতাড়ি নিজের থ্রি পিস নিয়ে বাথরুমে ছুটে যায়। আভা বের হতেই অত্র তাকে খুব জোরে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, কান খুলে শুনে রাখো, আমি তোমাকে নিজে ইচ্ছে করে বিয়ে করিনি। পরিবারের চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। আজ একটু আগে যেটা করেছ ভুলেও দ্বিতীয়বার যেন এটা আর না হয়। তোমার এই চেহারায় তোমার বাবা মাকে ফাঁসাতে পারলেও, আমার বাবা মাকে ফাঁসাতে পারলেও এই অত্রকে ফাঁসাতে পারবা না। আমি আফরাকে ভালোবাসি বলেই খুব জোরে আভাকে ধাক্কা মারে। আভাটা আর সামলাতে না পেরে নিচে পড়ে যায়। অত্রর এই ব্যবহার আভা একটুও ঘাবড়ায়নি। ও তো এটাই চেয়েছিল। সংসার করার কোনো ইচ্ছে আভার নেই। আভা উঠে দাঁড়িয়ে অত্রকে বলল, ধন্যবাদ, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আভার কথা শুনে অত্র অবাক হয়। আভা আবার বলতে থাকে, অনেক রাত হয়েছে, আপনার পাশে এক খাটে শোয়ার আমার কোনো ইচ্ছে নেই। খাটে কেন বলছি, এক রুমেই থাকার কোনো ইচ্ছে আমার নেই। আপনি বরং আপনার নিজের রুমে নিজের খাটে ঘুমান, আমি বেলকনিতে ঘুমাচ্ছি। আমাকে একটা কাঁথা আর বালিশ দিলেই চলবে। এবার আভার কথায় অত্র খুব অবাক হলো, এই মেয়ে বলে কি? যাই হোক, অত্র আভাকে একটা বালিশ আর একটা কাঁথা দিয়ে দিল। আচ্ছা, আমি তাহলে যাই, গুড নাইট। অত্র আভার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। একটু পর ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়ল। কি অদ্ভুত মেয়েটা, আমি এত রুড বিহেভ করলাম, ও কোনো রিয়াকশনই দেখালো না। কোনো তো রহস্য আছে ওর মধ্যে। ধর, আমি এই মেয়ের কথা কেন এত ভাবছি? আমি তো আফরাকে ভালোবাসি। দেখি আমার বেবিকে একটা কল করি। কি হলো, পাগলিটা কল রিসিভ করছে না কেন? ও কি আমাকে ভুল বুঝলো? এসব ভাবতে ভাবতে অত্র ঘুমিয়ে পড়ল। এদিকে আভার আজ অনেক ভালো লাগছে। বাবা মা তাকে বোঝাম মনে করতো জোর করে তাকে বিয়ে দিল। কতই না ভয় পেয়েছিল সে। এই বিয়েতে আভার একটু মত ছিল না। অত্র তাকে মেনে নেয়নি, এটাই অনেক। এখন সে নিজের মতো করে বাঁচতে পারবে। সকালে ঘুম থেকে উঠে বেলকনি থেকে রুমে চলে আসে। তারপর একবার অত্রের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তারপর লাগেজ থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। কিছুক্ষণ পরে একটা নীল শাড়ি পরে ভেজা চুলে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি করার জন্য। হঠাৎ মুখের উপর পানির ছিটা পড়ায় ঘুম ভেঙে যায় অত্রের। তারপর বিরক্তি নিয়ে চোখ মেলে তাকায়, কিন্তু চোখ মেলে তাকানোর পর তার সব বিরক্ত যেন এক নিমিষেই দূর হয়ে যায়। সে চুপি চুপি দেখতে থাকে আভাকে। হঠাৎ আভার মনে হয় পেছন থেকে অত্র তাকে দেখছে, তাই সে পেছনের দিকে তাকিয়ে কিন্তু দেখে অত্র ঘুমিয়ে আছে। তারপর আভা উঠে আর একবার অত্রের দিকে তাকিয়ে নিচে কিচেনে চলে যায়। আভা চলে যাওয়ার পরে অত্র চোখ মেলে তাকায় আর নিজেকেই নিজে গালি দিতে থাকে, স্টুপিড অত্র, কি হয়েছে তোর বারবার? কেন ওই মেয়ের দিকে এভাবে তাকাচ্ছিস? আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলি। তারপর অত্র টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আভা কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্না করেছে। আভা তার কাছে গিয়ে তাকে সালাম করলো আর বলল, মা, আমি কি রান্নার কাজে আপনাকে হেল্প করব? না মা, তুমি এত সকালে এখানে কেন? আন্টি, আসলে রুমে থাকতে ভালো লাগছে না, তাই একটু আপনার কাছে হেল্প করতে এলাম। আন্টি বলছো কেন? আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি তো মায়েরই মতন, আমাকে তুমি মা বলে ডেকো। আচ্ছা মা। অত্র কি ঘুম থেকে উঠেছে?
জি না মা, এখনো ঘুমাচ্ছে। তুমিও যাও, অত্রকে ডেকে তুলো, বলো ফ্রেশ হয়ে নিচে আসতে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই বউ দেখতে আসবে, তোমাকে তো আবার রেডি হতে হবে, তাড়াতাড়ি যাও। আচ্ছা মা, ঠিক আছে। তারপর আভা রুমে এসে অত্র দেখে অত্র ফ্রেশ হয়ে সোফায় বসে কারোর সাথে ফোনে কথা বলছে। তারপর আভা রুমে এসে দেখে অত্র ফ্রেশ হয়ে সোফায় বসে কারোর সাথে ফোনে কথা বলছে। কারো যদি ফোনে কথা বলা শেষ হয়ে থাকে তাহলে যেন নিচে চলে যাক, মা তাকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে। হে ইউ, আমার একটা নাম আছে, আই এম অত্র আহমেদ। আপাতত আমি কারো নাম জানার জন্য ইন্টারেস্টেড নই। আর এটা বলার সাথে সাথে অত্র উঠে আবার গাল শক্ত করে চেপে ধরে বলে, হাউ ডেয়ার ইউ সে দ্যাট? আমার সাথে এভাবে কথা বলার সাহস কি করে হয় তোমার? আভা ঝাড়ি মেরে অত্রের হাত সরিয়ে বলে, এখানে সাহস দেখানোর মতো কিছু বলিনি, যেটা ঠিক সেটাই বলেছি। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, ভুল করেও কথায় কথায় আমাকে টাচ করার মতো দুঃসাহস দেখাতে যাবেন না। এর পরিণাম কিন্তু ভালো হবে না। মাইন্ড ইট মিস্টার অত্র আহমেদ। এটা বলে আভা সোজা নিচে চলে যায়। আর এদিকে অত্র অবাক দৃষ্টিতে আবার চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এ মেয়ে কেমন মেয়ে রে বাবা, ভেবেছিলাম আমি তাকে ইগনোর করব, এখন তো দেখছি উল্টো সে আমাকে ইগনোর করছে। শুধু ইগনোর নয়, রীতিমতো অপমান। না, এর এর জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতে হবেই। তারপর অত্র নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে। তারপর আভার দিকে এক নজর তাকিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে। তারপর পাশ থেকে অত্রের ছোট বোন আদ্রিতা বলে, কী রে ভাইয়া, এরকম টমেটোর মতো লাল হয়ে আছিস কেন? মনে হচ্ছে যে কোনো সময় ফেটে যাবি। চুপ, একটাও কথা না বলে চুপচাপ খা, না হলে টমেটোর মতো তোকে ফাটাবো। সব সময় ফাজলামি। অত্রের আম্মুয়ে আদ্রিতা, তাড়াতাড়ি চুপ খেয়ে নে, তোর ভাবিকে তো সাজাতে হবে নাকি? কি বলো আম্মু, আমার ভাবি এমনি যে সুন্দরী, তাকে যদি আরো সাজায় তাহলে তো লোকের নজর লেগে যাবে। এটা শুনে অত্রের আব্বু আম্মু দুজনেই হেসে ওঠে। তারপর অত্রের আব্বু আভাকে বলে, কিরে মা, এখানে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, দেখ, একদম লজ্জা পাবি না, এটা এখন তোরই বাড়ি, তাই যেভাবে খুশি সুবিধা হয় সেভাবে থাকবি। ঠিক আছে বাবা। এটা শুনে অত্র মনে মনে বলে, বাবা, তোমারও না মাথা খারাপ? সমস্যাকেই জিজ্ঞেস করছো, তার কোনো সমস্যা হচ্ছে কিনা? যত সব আদিক্ষেতা। খাওয়া শেষ করে যে যা রুমে চলে যায় রেস্ট করার জন্য। তার কিছুক্ষণ পরে আদ্রিতার সব বান্ধবীরা চলে আসে। তাদের সবাইকে নিয়ে আদ্রিতা অত্রের রুমে চলে যায়। গিয়ে দেখে আভা বেডের উপর বসে আর অত্র বেলকুনিতে দাঁড়িয়ে আছে। আদ্রিতা অত্রের কাছে গিয়ে বলে, ভাইয়া, এখন তুই বাইরে যা, আমাদের ভাবির সাথে কাজ আছে। তোদের কাজ তোরা কর, আমি কেন বাইরে যাব? আমি আমার রুম ছেড়ে কোথাও যেতে পারবো না। রুম ছেড়ে যেতে পারবি না নাকি বউ রেখে যেতে পারবি না, এর কোনটা বলতো? দেখ, একদম আমার সাথে ফাজলামি করবি না। তুই একদিনই বউ পাগল হয়ে গেছিস, সেটাতে কোনো দোষ নেই, আর আমি বললেই দোষ। ধুর, থাক তোরা, আমি চলে যাচ্ছি রুম থেকে। এটা বলে অত্র রেগে রুম থেকে বের হয়ে যায়। আর এটা দেখে ওরা সবাই হাসতে থাকে। তারপর সবাই মিলে আভার সাথে গল্প শুরু করে। গল্প করতে করতে দুপুর হয়ে যায়। সারা বাড়ি ভর্তি মেহমান। দুপুরবেলা পার্লারের লোক এসে আভাকে সাজানো শুরু করলো। আভার বাসা থেকে আভার আম্মু আব্বু ভাই ভাবি সকলেই এসেছে। আভা বাবা মায়ের একমাত্র মেয়ে, সবার খুব আদরের। বৌভাতের অনুষ্ঠান শুরু। আভাকে একটা বেগুনি রঙের শাড়ি পরানো হয়েছে। অত্র আভাকে দেখেই চোখ ফেরাতে পারছে না। অসম্ভব সুন্দর লাগছে আভাকে, কিন্তু তাতে আমার কি? অত্র সব বন্ধুরা এসে অত্রকে কংগ্রেস করছে আর আভার এত এত প্রশংসা করছে। হেই, কি যে বলিস, হে দোস্ত, কি যে বলিস না, ওই মেয়ে কখনো আমার আফরার মতো হতে পারবে না।
এটা শুনে সিয়াম বলল, দোস্ত তুই জানিস না আফরার বিয়ে ঠিক হয়ে গেছে। তোর বিয়ের খবর শুনেই ওর ফ্যামিলির পছন্দ করা ছেলেকে হ্যাঁ বলে দিয়েছে। কি বলছিস তুই? না, এটা কখনো হতে পারে না। আমার ইমিডিয়েটলি আফরার সাথে কথা বলতে হবে। দোস্ত, আজ তোর বউ ভাত, এখন এটা করা ঠিক হবে না। অনুষ্ঠান মিটে গেলে না হয় যা করার করিস, আমার আর এক মুহূর্ত লেট করা যাবে না। বলে অত্র কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে আভা ওর বাবা মাকে দেখে একটুও কান্না করেনি, বরং তাদের কাছে গিয়ে বলেছে, তা তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? এসেছো, খেয়েছো, এখন বাসায় চলে যাও। এসেছো, খেয়েছো, এবার বাসায় চলে যাও। এটা শুনে আভার বাবা মা অবাক হয়ে যায়। তারপর আভার বাবা বলে, আভা কি বলছিস এসব? আজ তোর বউ ভাত, আমরা তোকে নিয়ে এসেছি, নিতে এসেছি। আজ তুই আর অত্র আমাদের সাথে আমাদের বাসায় যাবি, এটাই তো নিয়ম। কোনো নিয়মের তোয়াক্কা আমি করি না, আর আমি কখনো তোমাদের বাসায় যাব না। আমার তোমাদের কাছে বোঝা হয়েছিলাম, তাই এতদিন লোকের হাজার কথা শুনতে হয়েছে তোমাদের। কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন তো আর তোমাদের কারো কথা শুনতে হবে না। বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, এখন তোমরা শান্তিতে থাকতে পারবে। আমি এখন এই বাড়ির বউ, এখন থেকে আমাকে আমার মতো ভালো থাকতে দিবা। আমরা কোনো একটা কেন এটা করেছি তুই খুব ভালো করেই জানিস। আমরাও চাই আমাদের মেয়েটা হাসি খুশি থাকুক। অতীতে যা হয়েছে সব ভুলে যা মা, আমরা কেউ তোর খারাপ চাই না। অত্র তোকে খুব ভালো রাখবে, ওকে মেনে নে, দুজনে সুন্দর একটা সংসার সাজা। আভা শোন। আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে আভা ওদের সামনে থেকে নিজের রুমে চলে আসলো। আজ খুব কষ্ট হচ্ছে তার, কান্নায় বুক ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এতদিন জমিয়ে রাখা কষ্টগুলো আজ আভার চোখ বেয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। আবার মা বাবা কোনো রকম অত্রের বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে অত্রদের বাসা থেকে বিদায় নিয়ে অত্র আভাকে ছাড়াই নিজের বাসায় চলে গেল। এদিকে অত্র আফরার কাছে এসেছে। এখন আফরার সাথে কথা বলাটা খুবই জরুরি। অত্র আফরাদের বাড়ি এসে দেখে আফরাদের বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে। সেটা দেখার সাথে সাথে অত্রের বুকের ভেতরটা স্যাঁত করে ওঠে। সে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার পাগুলো যেন চলতেই চাচ্ছে না। অত্র কোনো রকম বাসার মধ্যে ঢুকে একজনকে জিজ্ঞেস করে, আফরা কোথায়? আফরার তো আজ গায়ে হলুদ, কিন্তু আপনি কে? এটা শোনা মাত্র অত্র আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পারলো আফরা খুব সুন্দর করে হলুদের সাজে স্টেজে বসে আছে। এটা দেখার সাথে সাথে অত্রের দমটা যেন বন্ধ হয়ে যাবে এরকম মনে হয়। স্টেজের পাশে গিয়ে অত্র আফরাকে ডাকে, আফরা। হঠাৎ অত্রের কণ্ঠ শুনে আফরা চমকে উঠে তাকিয়ে দেখে স্টেজের পাশে অত্র দাঁড়িয়ে আছে। তুমি এখানে এসেছো কেন? তোমার তো এখন নতুন বইয়ের সাথে থাকার কথা। আফরার মুখে এমন কথা শুনে অত্রের রাগ চরমে পৌঁছালো। আফরাকে সবার সামনে স্টেজ থেকে টানতে টানতে একটা খালি রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। অত্র, এসবের মানে কি আফরা? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? আমার বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আমি তোমার কাছে একটু সময় চেয়েছি, আর তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছ। আফরা প্লিজ এমনটা করো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আফরা, শোনো অত্র, যা হয়ে গেছে তুমি মেনে নাও। এই দেখো, আমিও আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তুমি যদি আমার হতে তাহলে তোমার ফ্যামিলি আমার সাথেই তোমার বিয়ে দিত, কিন্তু তারা আমাকে পছন্দ করেনি, তোমার বউকে পছন্দ করেছে। আমি জানি তুমি ওকে মেনে নাওনি, এখনও ওকে স্ত্রী মর্যাদা দাওনি। আমি চাই তোমরা একটা সুখী দাম্পত্যের মতো জীবনযাপন করো। প্লিজ অত্র, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমরা এক হতে পারিনি তো কি হয়েছে, আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। অত্র, আফরা ওটা কোনো মেয়ে না, একটা চুড়েল, তুমি জানো না? ওকে মেনে নেওয়া আমার পক্ষে ইম্পসিবল। আমি তোমাকে খুব ভালোবাসি আফরা, তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও। আমরা খুব দূরে চলে যাব, একটা সুন্দর সংসার সাজাবো। অত্র, আমার হাত ছাড়ো।
হ্যাঁ, এটা আর সম্ভব না, কাল আমার বিয়ে, প্লিজ তুমি চলে যাও। আফরা প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি কেন বুঝছো না? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার চাই। অত্র আফরাকে খুব জোরে দেয়ালের সাথে চেপে ধরে। অত্র আমার লাগছে, ছাড়ো আমাকে। তুমি বলো, এই বিয়ে ভাঙবা নাকি আমি ভাঙবো? আফরা অত্রকে খুব জোরে একটা ধাক্কা দিয়ে ঠাস করে অত্রর মুখে একটা চড় বসিয়ে দিল। ছি অত্র, তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এতটা স্বার্থপর সেটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। চাইলেই সব কিছু সম্ভব হয় না অত্র। আমাদের সমাজ পরিবার নিয়ম নীতিও বলে অনেক কিছু আছে। তুমি ভাবলে কি করে তোমার এমন একটা প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ঘর ভেঙে দিব? এটা তুমি ভাবতে পারলে কি করে? আফরা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ভুল বুঝছি না অত্র, যেটা সত্যি সেটাই বলছি। শোনো, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে ভাগ্যও লাগে, যেটা তোমার বা আমার কারোরই নেই। আর এটাই বাস্তব, বাস্তবতাকে মেনে নিতে শিখো অত্র। একটা কথা সব সময় মনে রাখবে, ওপরওয়ালা আভাকেই তোমার জীবনসঙ্গী হিসেবে তৈরি করেছে, আমাকে নয়। তাই ওকে তুমি মেনে নাও। আমি হয়তো তোমার প্রথম ভালোবাসা ছিলাম, কিন্তু আভাই হবে তোমার শেষ ভালোবাসা। সেটা একদিন তুমি নিজেই বুঝতে পারবে। আর একটা কথা, আর কখনো নিজের ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে এসো না। আমার নতুন জীবনের জন্য দোয়া করো। আমি চাই না অতীতের কথা ভেবে ভবিষ্যৎ নষ্ট করতে। তুমি নিজে সুখী হও আর আমাকেও সুখী হতে দাও। ভালো থেকো অত্র, গুড বাই। এটা বলে আফরা রুম থেকে বের হয়ে চলে যায়। আর অত্র ছল ছল চোখে তার যাওয়ার পানে চেয়ে থাকে। ঘড়িতে রাত 1:30 ছুঁই ছুঁই। অত্র পর্যন্ত প্রচণ্ড নেশা করে মাতাল হয়ে নিজের বাসায় ফিরছে। রুমে ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়ল। পরক্ষণে মনে পড়ল আভার কথা। আজ ওর জন্যই অত্র আফরাকে হারালো। আজ ওকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। অত্র উঠে বেলকনিতে আভার কাছে গেল। আভা তখন ঘুমে মগ্ন। ঘুমন্ত আভা মুখে হালকা চাঁদের আলো আর হালকা অন্ধকার মিলে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে। আর সেই সৌন্দর্য অত্রকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। অত্রের মনে চাইছে সব কিছু ভুলে আভার মাঝে ডুবে যেতে। অত্র হাঁটু মুড়ে আভার পাশে ফ্লোরে বসে পড়ে। তারপর আভার খুব কাছে চলে যায়, এতটা কাছে চলে যায় যে অত্র আভার প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছে। আভার মুখের দিকে তাকালেই অত্রর এক অদ্ভুত মায়া কাজ করে। এটা অত্র এর আগেও ফিল করেছে। ও জানে না এটা কি, হয়তো ওপরওয়ালা সবটা ওপর থেকে সেট করে রেখেছে। হঠাৎ অত্র কিছু একটা ভেবে আভাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমে এনে বিছানায় ছুঁড়ে মারে। হাতটা বিছানায় এভাবে ধূপ করে পড়ার পরে আভার ঘুম ভেঙে যায়। তার চোখ যায় অত্রর দিকে। অত্র ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে তার দিকে। আভা তার কোনো পাত্তা না দিয়ে বলল, এসবের মানে কি? বলেছি না আমাকে কখনো টাচ করবেন না। বলেই উঠে যেতে চাইলে অত্র আবার হাত ধরে ফেলে। আভা বুঝতে পারে অত্র ড্রিঙ্ক করেছে। হাত ছাড়ুন আমার। অত্র আরও জোরে আভার হাত ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে আনে। আভা চোখ বড় বড় করে অত্রের দিকে তাকিয়ে আছে। অত্রর এখন হুঁশ নেই। ওকে এখন কিছু বললেও উল্টো রিয়াক্ট করতে পারে। অত্র আভার ঠোঁটের দিকে গভীরভাবে চেয়ে আছে। অত্র আভার ঠোঁটের দিকে এগিয়ে আসছে আর আভার রাগে শরীর ঘিন ঘিন করছে। আভা অত্রকে একটা ধাক্কা দিয়ে চলে আসতে গেলেই অত্র আবার আভার হাত ধরে আভাকে বিছানায় ফেলে দেয়। একটানে আভার বুক থেকে শাড়ির আঁচল ফেলে নিজে আভার উপর লাফিয়ে পড়ে। আভা প্রচুর চেষ্টা করছে অত্রকে নিজের কাছ থেকে সরানোর, কিন্তু কিছুতেই সরাতে পারছে না। আভা দুই হাত দিয়ে অত্রকে ধাক্কা দিচ্ছে। অত্র আভার দুই হাত শক্ত করে ধরে আবার গলায় মুখে অজস্র চুমু দিচ্ছে। একটু পর আভার হাতে একটু ঢিল হলেই আভা বিছানার সাইডে রাখা ফুলদানি দেখতে পায়। ওটা হাতের কাছে পেয়ে অত্রের মাথায় সজোরে একটা বাড়ি মারে। বাড়ি খাওয়ার সাথে সাথে অত্র আভাকে ছেড়ে মাথায় হাত দিয়ে ব্যথায় কাকড়াতে থাকে। আভা ছাড়া পেয়েই এক দৌড়ে আদ্রিতার রুমের দরজায় গিয়ে জোরে জোরে নক করতে থাকে। এত রাতে দরজায় নক করার শব্দে আদ্রিতার ঘুম ভেঙে যায়। তারপর ভয়ে ভয়ে সে উঠে বসে বলে, কে বাইরে? আমি তোমার ভাবি, তাড়াতাড়ি দরজা খোলো।
আভার গলা শুনেই আদ্রিতা দৌড়ে এসে দরজা খুলে দেয়, আর দরজা খোলার সাথে সাথে আভা আদ্রিতাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঘটনার আকস্মিকতায় আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাবি, তুমি কান্না করছো কেন? আভা কান্না করতে করতে বলে, তোমার ভাই মদ খেয়ে এসে আমার সাথে অসভ্যতামি করছে, আমি ওকে মেরেছি। কি বলো ভাবি? ভাইয়া মদ খাওয়া তো দূরের কথা, নামও শুনতে পারে না। তুমি ওয়েট করো, আমি দেখছি। তারপর আদ্রিতা অত্র রুমে যেয়ে দেখে তার ভাইয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে। অত্র অজ্ঞান অবস্থায় বিছানায় শুয়ে পড়ে আছে। এটা দেখার সাথে সাথে আদ্রিতা চিৎকার করে ওঠে, ভাইয়া! আদ্রিতার চিৎকার শুনে আভা ভয়ে কেঁপে ওঠে, আর নিচে থেকে অত্রের বাবা মা ও চলে আসে। তারপর অত্রের অবস্থা দেখে বলে, এ কি অত্রর কি হলো? মাথা দিয়ে এত রক্ত পড়ছে কেন? কিভাবে হলো এসব? আদ্রিতা, তুই এক্ষুনি ডাক্তারকে ফোন কর। আমি এক্ষুনি যাচ্ছি আম্মু। এটা বলে আদ্রিতা দৌড়ে ফোন নিতে রুমে এসে দেখে আভা গুটিসুটি মেরে বসে কান্না করছে। এরা দেখে আদ্রিতা আভাকে বলে, ভাবি, ভাইয়ার অবস্থা খুব খারাপ, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তুমি তাড়াতাড়ি ভাইয়ার কাছে যাও, আমি ডক্টরকে ফোন করছি। কিন্তু আব্বু আম্মু যদি কিছু জিজ্ঞেস করেন তখন আমি কি উত্তর দেব? এখন এসব নিয়ে কিছু বলার দরকার নেই, আগে ডক্টরকে আসতে দাও, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এটা বলে আভা নিজের রুমের দিকে পা বাড়ায়, কিন্তু তার পা যেন একদম চলতেই যাচ্ছে না। কোনো মতো সে রুমের দরজার পাশে এসে দাঁড়িয়ে, কিন্তু রুমের ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। একটু পরে আদ্রিতা ডক্টরকে ফোন করে হাতে একটা ফার্স্ট এড বক্স নিয়ে এসে দেখে আভা এখনও বাইরে দাঁড়িয়ে আছে। তাই সে আভার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। ওদের দেখে অত্রের আব্বু বলে, কী রে আদ্রিতা, ডক্টরকে ফোন করেছিস? আর আভা কোথায় ছিল এতক্ষণ? এটা শুনে আভা কিছু বলার আগেই আদ্রিতা বলে ওঠে, হ্যাঁ, ডক্টরকে ফোন দিয়েছি। আর ভাবি আমার রুমে গিয়েছিল ফার্স্ট এইড বক্স আনতে। আভাকে দেখেই অত্রর বাবা বলল, আভা তুমি তো রুমে ছিলে, এসব কিভাবে হলো? আসলে বাবা, এখন এসব কথা কিভাবে বলবো? আল্লাহ তুমি আমার সহায় হও, কথাটা মনে মনে বলল আভা। তখনই আদ্রিতা এসে বলে, ভাইয়া আজ অতিরিক্ত ড্রিঙ্কস করে বাসায় এসেছে, যার ফলে টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। কি বলছিস এসব? অত্র তো কখনো ড্রিঙ্কস ছুঁয়েও দেখে না, আজ হঠাৎ এসব করলো কেন? সেটা তো জ্ঞান ফিরলেই জানা যাবে। এখন একটু চুপ করে আপাতত রক্ত বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটা বলে আদ্রিতা আভার দিকে একবার তাকিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে অত্রের পাশে বসে তুলা দিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে। আর কিছুক্ষণ পরে ডক্টর চলে আসে। তারপর সব ঘটনা শুনে কাটা জায়গায় পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়, আর কিছু ওষুধও দেয়। অত্রের আব্বু বলে, ডক্টর ভয়ের কোনো কারণ নেই তো? না মিস্টার আশরাফ আহমেদ, ভয়ের কোনো কারণ নেই। আসলে রক্ত পড়েছে ঠিকই, কিন্তু কাটাটা তেমন গভীর নয়। কিন্তু এখনও যে জ্ঞান ফিরছে না। আসলে অত্র একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, তাই ওর অজ্ঞান হওয়ার পেছনে মাথা ফেটে যাওয়ার থেকে নেশাটা বেশি কাজ করেছে। এখন ঘুমাতে দিন, ঘুম ভাঙলে আশা করি সব ঠিক হয়ে যাবে। এখন অনেক রাত, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন, আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন দিবেন। আমি এবার আসি। আচ্ছা চলুন, আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তারপর আশরাফ আহমেদ আর বড় ডক্টর রুম থেকে বের হয়ে যায়। তখন অত্রের আম্মু বলে, আভাস, সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে, তুমি এখন যাও। আজ আদ্রিতার সাথে আদ্রিতার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি অত্রের সাথে শুয়ে আছি। কিন্তু মা, কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি সেটা শোনো, আমি আর একটা কথাও শুনতে চাই না। এটা শুনে আভা চুপচাপ আদ্রিতার সাথে আদ্রিতার রুমে চলে যায়। তারপর আদ্রিতার রুমে ঢোকার পরে তার হাত ধরে বলে, থ্যাঙ্কস আদ্রিতা, তোমার জন্য এখন বড় বাচ্চা বেঁচে গেছি, কিন্তু কাল ওনার জ্ঞান ফেরার পরে কি হবে জানি না। ওসব নিয়ে এত টেনশন করতে হবে না, কাল এ নিয়ে কথা বলা যাবে। এখন চুপচাপ ঘুমাও। সকালে অত্রের ঘুম ভাঙতেই মাথা ঝিমঝিমের সাথে
সাথে মাথায় হালকা ব্যথা অনুভব করছে। তারপর মাথায় হাত দিতেই বুঝতে পারে তার মাথায় ব্যান্ডেজ করা। পরক্ষণেই তার গত রাতের কথা মনে পড়ে যায়। অত্রের গত রাতে সব কথা মনে পড়ে যায়। সে তার ভুল বুঝতে পারে। সকাল থেকে অত্র আভাকে খুঁজছে, একবার সরি বলার জন্য। আভা অত্রর রুমে আসতে অত্র আভাকে নিজের কাছে ডাকে। আভা চুপচাপ অত্রের কাছে যায়। শোনো আভা, গতকাল তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য আমি রিয়েলি সরি। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না, অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলেছিলাম। জানো, আমি কখনো এই নামটাই শুনতে পারতাম না, আর এখন থেকে এটাই হবে আমার রোজকার সঙ্গী। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি জানতে পারি এসব করার কারণ কি? অত্র আভাকে তার আর সাথে সম্পর্কের কথা শেয়ার করলো, আর এটাও বলে আজ আফরার বিয়ে। আভা মনে মনে ভাবল, একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে। একসাথে না থাকলেও ভালোবাসার মানুষটিকে সারা জীবন ভালোবাসা যায়। এর মধ্যেই অত্রের মা শাহানুর বেগম খাবার নিয়ে এসে হাজির। আভা, এই ধরো, এগুলো অত্রকে খাইয়ে ওষুধ খাইয়ে দাও। মা, আপনি খাইয়ে দিন। আভা এটা বলে নিজেই লজ্জা পেল। সরি মা, দিন আমাকে। মা, আমার ব্যথা মাথা মাথায় লেগেছে, হাতে না, দাও আমাকে, আমি নিজে নিয়ে খেতে পারবো। আচ্ছা নে ধর, বলেই অত্রের মা চলে যেতে নিলেই আভা বলল, মা আমিও আসছি। আচ্ছা চলো। দুপুরে অত্রের ফোনে আফরার কল এসেছে দেখে অত্র খুশিতে পাগল প্রায়। কল রিসিভ করতে যতটা খুশি হয়েছিল তার থেকে বেশি কষ্ট পেল। অত্র, আজ তুমি আর তোমার বউ আমার বিয়েতে চলে এসো। আমি আমার বিয়েতে তোমাকে আমার সামনে দেখতে চাই। প্লিজ এসো অত্র। অত্র গলা দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, তবু উত্তরে বলল, অবশ্যই আসবো। আমিও আমার ভালোবাসার মানুষকে বউ সাজে দেখতে চাই। না চাওয়া সত্ত্বেও অত্রের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আচ্ছা অত্র, ভালো থেকো, ঠিক সময় চলে এসো। আভার রুমে আসতেই অত্র আভাকে তৈরি হতে বললে। আভার প্রশ্নের উত্তরে অত্র বলে, আফরা কল করেছিল, ইনভাইট করলো তোমাকে আমাকে ওর বিয়েতে যেতে বলেছে, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আপনি যাবেন ওই বিয়েতে, সহ্য করতে পারবেন তো? বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হও, আমি যাব না। আচ্ছা যাব তো, এত রাগ করছেন কেন? আপনি অসুস্থ তাই রাজি হলাম, না হলে কখনো আপনার সাথে যেতাম না। আবার একটা সুন্দর লাল রঙের শাড়ি পরলো। অত্র রেডি হয়ে নিল। নিচে নামতেই অত্রের বাবা বলল, অত্র তুই এই অবস্থায় কোথায় যাচ্ছিস? বাবা, একটা ইনভিটেশন আছে, যেতেই হবে। আর আমি এখন ঠিক আছি, তোমরা চিন্তা করো না। আফা যাচ্ছে আমার সাথে। চারদিকে ঝলমলে আলো, ফুল দিয়ে সাজানো স্টেজে আফরা বসে আছে। অত্র নকল হাসি দিয়ে আফরাকে শুভেচ্ছা জানালো, আবার সাথে পরিচয় করে দিল। অত্রর চোখের সামনে আফরার বিয়ে হয়ে গেল। অত্র আফরার কাছে যেয়ে বলল, মেড ফর ইচ আদার, ভালো থেকো, সুখে থেকো আফরা। অত্র আভার হাত ধরে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলো। অত্র ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আভা এসে পেছন থেকে অত্রের কাঁধে হাত রাখলো আর বলল, ভালোবাসার মানুষকে না পাওয়ার যে কি কষ্ট, এটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে না। অত্র চোখ মুছে পেছনে ফিরে প্রশ্নসূচক দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে আছে। জানতে চান, আমার ভালোবাসার মানুষ রাজ্যের কথা? তোমার ভালোবাসার মানুষ আছে? হ্যাঁ, আমিও একজনকে ভালোবাসি। ওর নাম ছিল রাজ্য। ছিল মানে এখন নেই? না, আমার ভুলের জন্য আমি ওকে চিরতরে হারিয়ে ফেলেছি। তোমার পুরো কাহিনীটা বলো তো। বসুন, এখানে বলছি আমার রাজ্যের কথা। তারপর দুজনে বেলকনিতে মুখোমুখি বসলো। আপনি হয়তো জানেন, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, তাই প্রায়ই বাবার ট্রান্সফার হতো, আর আমরাও চলে যেতাম এক জেলা থেকে অন্য জেলায়। আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি তখন আমরা খুলনাতে থাকতাম। আমরা যে এলাকায় থাকতাম ওই এলাকার এক সুনামধন্য পরিবারের ছেলে ছিল রাজ্য। ওই এলাকার মার্কেটের বেশিরভাগ দোকানই ছিল রাজ্যের বাবার। একদিন কলেজ থেকে বাসায় ফেরার সময় আমি রাজ্যদের একটা চুড়ির দোকানে যাই। তখন রাজ্য আমাকে প্রথম দেখে আর প্রথম দেখাই ভালোবেসে ফেলে। তারপর থেকে আমি যেখানে যেতাম আমার আগে পিছে ঘুরঘুর করতো, সব সময় আমাকে ফলো করতো, কিন্তু আমি কখনো ওকে পাত্তা দিতাম না, বরং ওর প্রতি আরও বিরক্ত হতাম।
কারণ আমি তখন প্রেম ভালোবাসায় একদম বিশ্বাস করতাম না। আর বড়লোকের ছেলেদের তো আরও পছন্দ করতাম না, কারণ আমার ধারণা ছিল বড়লোকের ছেলে মেয়েরা শুধু টাইম পাস করার জন্য প্রেম করে। এতটুকু বলে আভা থেমে যায়। তাই অত্র জিজ্ঞেস করে, তারপর কি হলো? তারপর রাজ্য কোনোভাবে আমার নাম্বার জোগাড় করে আর দিনের মধ্যে হাজারবার আমাকে ফোন দিয়ে ওর ভালোবাসা বোঝানোর চেষ্টা করে। আমি ওর অনেকগুলো নাম্বার ব্লক লিস্ট করি, তারপরে ওর পাগলামি থামার কোনো কথাই নেই, বরং আরও কয়েক গুণ বেড়ে যায়। এরকমভাবেই কেটে যায় কয়েক মাস, আর এই কয়েক মাস রাজ্যের পাগলামিগুলো আমার প্রতিদিনের সঙ্গী হয়ে যায়। প্রথম প্রথম ওর পাগলামিগুলো আমার কাছে বিরক্ত লাগলেও ধীরে ধীরে ওগুলোই আমার অভ্যাস হয়ে যায়। প্রতিদিন প্রপোজ করা, সব জায়গায় ফলো করা, হাজারবার ফোন করা, মেসেজ করা, এগুলোই ছিল রাজ্যের প্রতিদিনের রুটিন। পাগল একটা, এটুকু বলেই আভা হেসে ফেলে। ওর হাসি দেখে রাজ্য জিজ্ঞেস করে, তারপর কি হয়? ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলে? অত্রের প্রশ্ন শুনে আভা একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, না। তারপর কি হয়েছিল? তারপর একদিন রাতে রাজ্য আমাকে কল করে, আমি রিসিভ করি না। ও টেক্সট করে, প্লিজ আভার কল রিসিভ করো। আমিও আর ওকে ঘোরালাম না কল রিসিভ করতে। আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি? শুনুন, এসব ভালোবাসা টালোবাসা বলে দুনিয়াতে কিচ্ছু নেই। আছে, ভালোবাসা আছে বলে এখনো দুনিয়াটা টিকে আছে। তুমি চাইলে আমার ভালোবাসার পরীক্ষা নিয়ে দেখতে পারো। আমার ভালোবাসার জন্য আমি জীবনও দিতে পারি। নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো আভা। ও মা, তাই নাকি? এসব শুধু সিনেমাতেই হয়, বাস্তবে না। আর এসব মুখে বলা যায়, কিন্তু করা এত সহজ নয়। ওকে বিশ্বাস করলে না তো আমি আমাকে যখন আমি থাকবো না, তখনই তুমি আমার ভালোবাসা বুঝবে। আই লাভ ইউ আভা, লাভ ইউ মোর দ্যান মাই লাইফ, বলেই ফোন কেটে দিল। আমিও বললাম, পাগল একটা, এতদিন এটুকু বুঝতে পারছিলাম রাজ্য ছাড়া আমি অচল। ওকে কবে যে এই মনের ভালোবাসার আসনে বসিয়ে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। আমিও মনে মনে ভেবে রেখেছি, প্রতিদিনের মতো কাল সকালে রাজ্য ফুল নিয়ে আমাকে প্রপোজ করার আগেই আমি ওকে প্রপোজ করব। আমার ভালোবাসার কথা ওকে জানাবো, আর দূরে দূরে রাখবো না আমার পাগলটাকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি কলেজে যাওয়ার পথে রাজ্যের জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে ওয়েট করি। তখন কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না। সবখানে খুঁজেছি, কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না। আমার খুব রাগ হলো। আমি মনে মনে ভেবে নেই, হয়তো কাল আমার কথায় ওর ভালোবাসা উড়ে গেছে, তার জন্য হয়তো আজ আমার সামনে আসছে না। ওকে সামনে পেলে ইচ্ছা মতো মারবো। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু রাজ্য আর আমার সামনে আসে না। ধীরে ধীরে আমি ওর পাগলামিগুলোকে মিস করতে থাকি। আস্তে আস্তে আমার খাওয়া ঘুম সব হারাম হয়ে যায়। আমি রাজ্যে ফোন দিলে বিরক্ত হতাম, সেই আমি ফোন আসলেই দৌড়ে যাই, এটা ভেবে যে হয়তো রাজ্য ফোন দিয়েছে, কিন্তু প্রতিবারই আমাকে নিরাশ হতে হয়। তারপর আমি পাগলের মতো রাজ্যকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাই না। এভাবে 7টা দিন কেটে যায়। একদিন আমি সেই দোকানে যাই, যে দোকানে রাজ্য আমাকে প্রথম দেখেছে, কিন্তু ওখানে গিয়ে আমি অবাক হই, কারণ মার্কেটে রাজ্যদের যে কয়েকটা দোকান ছিল সবগুলো বন্ধ। রাজ্যের বাবাকে এলাকার সবাই হাজির মানুষ নামে চিনে। তাই আমি কোনো উপায় না পেয়ে পাশের একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া, হাজি সাহেবের সবগুলো দোকান আজ বন্ধ কেন? আমার প্রশ্ন শুনে লোকটা আমার দিকে অবাক হয়ে তাকায়, তারপর বলে, কেন আপনি জানেন না? কেন, কি হয়েছে? আরে হাজি সাহেবের একমাত্র ছেলে রাজ্য খুব ভালো ছিল। ছেলেটা যেমন সুদর্শন তেমনি মধুর ব্যবহার, কিন্তু ছেলেটা সুইসাইড করতে গেল, বেচারা অকালে প্রাণটা হারালো। ওর ব্যাপারে শুনে খুব খারাপ লাগলো। কিন্তু মা, তুমি কে? কি বলছেন কি আপনি? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি। প্রথমে যখন আমি এই খবরটা শুনি তখন আমারও বিশ্বাস হয়নি। তারপর খোঁজ নিয়ে জানতে পারি খবরটা সত্যি। আপনি কি হাজি সাহেবের বাসার ঠিকানা জানেন? হ্যাঁ জানি তো। প্লিজ আমাকে একটু ঠিকানাটা বলে দিন। ঠিক আছে, এই নাও।
তারপর আমি ওনার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বের হয়ে যাই। আমি খুব জোরে দৌড়াতে থাকি। আশেপাশে সবাই আমাকে দেখে, হয়তো পাগল মনে করেছিল, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমার মাথা কাজ করছিল না। প্রায় 20 মিনিট পর আমি ওনার দেওয়া ঠিকানাতে পৌঁছাই। তারপর কোনো কিছু না ভেবে দৌড়ে ভিতরে চলে যাই। পেছন থেকে দারোয়ান যে আমাকে ডাকছিল, সেটা আমি শুনতেই পাচ্ছিলাম না। আমি সোজা গিয়ে রাজ্যদের বাসার কলিং বেল চাপতে থাকি। এদিকে দারোয়ান এসে আমাকে বাধা দেয়। এই যে ম্যাডাম, আপনাকে কখন থেকে ডাকছি, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন না? প্লিজ আমাকে বাধা দেবেন না, আমাকে ভেতরে যেতে দিন। দেখুন, আপনার পরিচয় না দিলে আমি আপনাকে ভেতরে যেতে দেব না। আমার নাম আভা, আমি রাজ্যের সাথে দেখা করতে এসেছি। এমন সময় ভেতর থেকে একজন বয়স্ক লোক দরজা খুলে দারোয়ানকে জিজ্ঞেস করে, কে এসেছে রে আব্দুল? বড় সাহেব, দেখুন না, এই মেয়েটা বলছে সে নাকি ছোট সাহেবের সাথে দেখা করতে চায়। নাম বলছে আভা। আভা নামটা শোনার সাথে সাথে লোকটার মুখ কালো হয়ে যায়। তারপর বলে, আব্দুল, ওকে চলে যেতে বল। ওনার কথা শুনে আমি বুঝতে পারি যে উনি রাজ্যের বাবা। তাই আমি দৌড়ে গিয়ে ওনার সামনে বসে হাত জোরে করে কান্না করতে করতে বলি, প্লিজ আঙ্কেল, আমাকে একবার রাজ্যের সাথে দেখা করতে দিন, ওর সাথে দেখা করেই আমি চলে যাব। তখন ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বের হয়ে এসে বলে, কে এই মেয়ে, এখানে কি চায়? ওনার প্রশ্নের উত্তরে রাজ্যের বাবা বলে, রাজ্যের মা, এ হলো আভা। ও, তুমি তাহলে সেই আভা যার জন্য আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে? কি বলছেন? আন্টি ছেড়ে গেল মানে? ও আমার ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন আবার না বোঝার নাটক করছো? আন্টি, সত্যি আন্টি, আমি কারো কথাই বুঝতে পারছি না। আর রাজ্যের কিছু হতে পারে না। আপনারা সবাই আমাকে মিথ্যা বলছে। কি এত বড় কথা? তোমার কি মনে হয় আমার ছেলের মৃত্যু নিয়ে আমি তোমার সাথে নাটক করছি? এসো আমার সাথে, এখানে বসো, আমি এখনই আসছি। এটা বলে রাজ্যের আম্মু আমাকে নিচে বসিয়ে রেখে উপরতলায় চলে যায়। একটু পরে একটা ডায়েরি নিয়ে ফিরে এসে আমার হাতে দিয়ে বলে, এটা পড়ো। আমি ডায়েরিটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে থাকি আর অবাক হতে থাকি, কারণ ডায়েরির প্রতিটা পাতায় ছিল আমাকে নিয়ে লেখা। আমাদের প্রথম দেখা হওয়া থেকে সব কিছু ডায়েরিতে লেখা আছে। পড়তে পড়তে আমি একটা পাতায় এসে আটকে যাই, কারণ ওই পাতাটাতে সেদিন রাতে রাজ্যের সাথে আমার যে কথাগুলো হয়েছে সে সব কথা লেখা আছে। আর তারপর আরও কিছু কথা লেখা আছে। লেখাগুলো এরকম, আভা, তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না। আমার সব কিছুকে তোমার নাটক মনে হতো, কিন্তু সত্যি বলছি, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়। যে কোনো মূল্যে আমি তোমার ভালোবাসা অর্জন করতে চাই, হোক সেটা আমার জীবনের বিনিময়। তাই আমার ভালোবাসার প্রমাণ দিতে আমি আমার শেষ নিঃশ্বাসটুকু তোমাকে উপহার দিতে পারি। বেঁচে থাকতে তোমার ভালোবাসা পাইনি তো কি হয়েছে, মরার পর তো তোমার ভালোবাসা পাবো। সবাই না হয় বেঁচে থাকতে ভালোবাসার মানুষের মনে জায়গা পায়, আমি না হয় মরার পরেই পাবো। মরার পরে যদি তোমার মনে জায়গা পায়, তাহলে সেটাই হবে আমার ভালোবাসার পরম পাওয়া। আজ থেকে এই ডায়েরি লেখা শেষ। থাক না আমার ভালোবাসাটা অসম্পূর্ণ, তাতে ক্ষতি কি? ভালো থেকে অভা। আমি চলে যাচ্ছি, অপূর্ণতায় তুমি না হয় খুঁজে নিও আমার ভালোবাসা আমার শূন্যতায়। ডায়েরিটা পড়ার সময় ডায়েরির প্রতিটা পাতা আমার চোখের জল ভিজে যায়। ডায়েরিটা পড়া শেষ হতেই রাজ্যের মা আমার হাত ধরে টেনে নিয়ে ওনাদের বাসার বাগানের কাছে নিয়ে যায়। তারপর হাত দিয়ে সামনের দিকে ইশারা করে বলে, ওই দেখো, ওখানে শুয়ে আছে আমার রাজ্য। আর এজন্য একমাত্র তুমি দায়ী। যতটা কষ্ট তুমি ওকে আর আমাদের দিয়েছো, তার থেকে বেশি কষ্ট তুমিও পাবে। আমি ছুটে রাজ্যের কবরের পাশে গিয়ে বসে পড়ি। তারপর ওর কবরটা দেখে কান্না করতে করতে বলতে থাকি, রাজ্য, আমি কখনোই এটা চাইনি। আমি তো শুধু মজা করে বলেছিলাম, মন থেকে বলিনি। তুমি না আমাকে এত ভালোবাসতে, তাহলে আমার মনের কথাটা কেন বুঝতে পারলে না? আমিও যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, একবার আমার মনের খবর নিলে না। রাজ্য, প্লিজ ফিরে আসো। আমি আর কখনো এমন কথা বলবো না। তুমি ফিরে আসো রাজ্য, একটিবার আমার কাছে ফিরে আসো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এভাবে কান্না করতে করতে কখন যে আমি সেন্সলেস হয়ে যাই। তারপর
যখন আমার জ্ঞান ফেরে তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি। তখন আমি কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। পরে জানতে পারি আমি অজ্ঞান হওয়ার পরে রাজ্যের বাবা মা আমাকে হসপিটালে নিয়ে আসে। তারপর লোক দিয়ে আমাদের বাসায় খবর পাঠায়। তারপর থেকে আমি কয়েক মাস কোনো কথা বলিনি, নিজের রুম থেকে বের হইনি। মাঝে মাঝে পাগলের মতো কান্না করতাম, আবার মাঝে মাঝে ওর কথা ভেবে হাসতাম। পড়ালেখা প্রায় ছেড়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করতাম না একদমই। আমার বাবা মা আমার দিকে তাকাতে পারতো না। প্রায় ছুটে যেতাম আমার রাজ্যের কবরের কাছে। ওরা সবাই মিলে আমাকে ধরে নিয়ে আসতো। রাজ্যের বাবা মা ওদের বাসায় ঢুকতে দিত না। আমাকে প্রায়ই অজ্ঞান অবস্থায় ওখান থেকে নিয়ে আসতো আমার ভাইয়া। আমাকে নিয়ে বাবা মা ভাইয়া খুব টেনশনে পড়ে যায়। আমার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। বিভিন্ন ডাক্তার দেখানোর পর ডাক্তারের পরামর্শে আমাকে 3 মাস মানসিক হাসপাতালে রাখা হয়েছিল। তারপর রাজ্যের চিঠি থেকে আমাকে বের করার জন্য আব্বু ওখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসে। তারপর আমি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকি। অনুভব করতাম রাজ্য সব সময় আমার সাথে আছে। ও যে আমার চোখের পানি সহ্য করতে পারে না। ওর লেখা ডায়েরিটা বুকে আগলে রাখি সব সময়। শুধু জায়গাটা পরিবর্তন করতে হয়েছে, কিন্তু আমার মন থেকে রাজ্যের জায়গাটা পরিবর্তন করতে পারিনি। রাজ্য ঠিকই বলেছিল, ওর শূন্যতায় আমি বুঝতে পারবো যে ও আমাকে কতটা ভালোবাসতো। ও যখন ছিল তখন আমি ওর ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝতে পারলাম তখন ও আমার পাশে নেই। আমার ভুলের জন্যই আমি ওকে চিরতরে হারিয়ে ফেলেছি। তারপর আমি আবার এখানকার কলেজে ভর্তি হই। একদিন আনমনে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন হঠাৎ করে কারো গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাই। সামান্য হাত পা ছেড়ে ছেড়ে যায়, কিন্তু আমার মা আমাকে আমাকে নিয়ে হাসপাতালে যায়। হ্যাঁ, ওই গাড়িতে আপনার মা ছিল, আর উনি তখন আমাকে দেখে খুব পছন্দ করে। তারপর আমার ঠিকানা জোগাড় করে আমার বাবা মার সাথে কথা বলে। তার তারপর এটা বলে আবার প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। আবার কান্না দেখে অত্র কী করবে, কিভাবে সান্ত্বনা দেবে, কিছুই বুঝতে পারছিল না। আভা বলে ওঠে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এটা বলে চেয়ার থেকে উঠতে আভা মাথা ঘুরে পড়ে যেতে নেয়, কিন্তু অত্র সাথে সাথে আভাকে ধরে